এখানে একটা টুইস্ট আছে, আমি বলি ভাই। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, আপনি ইউনিভার্সিটিতে যখন পড়তে আসবেন তখন আপনার দরকার হবে আইএলটিএস, কিন্তু জব মার্কেটে এমন একটা অবস্থা যে আপনি ডাচ না জানলে আপনার জন্য এখানে চাকরি পাওয়া খুবই মুশকিল। আমি খুব লাকি ছিলাম যে ওই বছর ওই লাস্ট স্কলারশিপ ওকে যে লাস্ট ব্যাচ সেটা আমি ছিলাম এবং সেটা আমি পাই। থিসিস করার যে সময়টা খুবই ইন্টারেস্টিং। আমি আসলে আমার ইনস্টিটিউট থেকে আমাকে কেনিয়া পাঠানো হয়েছিল থিসিস করার জন্য। আমি ফিল্ড আউট করি কেনিয়ায়। স্বাগত জানাচ্ছি আমাদের ওহে পৃথিবীর 21তম এপিসোডে। আমরা গত 20টা এপিসোডে বিভিন্ন ধরনের ক্যারিয়ার, বিভিন্ন ধরনের সামাজিক অনেক কিছু নিয়েই আলাপ করেছি। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন জাকারিয়া তুহিন। সে বর্তমানে নেদারল্যান্ডসে আছেন। আসলে জাকারিয়া আমার সম্পর্কে একটু জুনিয়রই হয়, আমরা একসাথে কাজ করেছি, আমি ওকে তুমি করেই বলি। তো জাকারিয়া, ওয়েলকাম তোমাকে আমাদের এই পডকাস্ট এপিসোডে। আজকে আমরা জাকারিয়ার সাথে আলাপ করব আহ, নেদারল্যান্ডে পড়াশোনা করার পরে ইমিগ্রেশনের পাথওয়েটা কি, নেদারল্যান্ডের পরিবেশ কি। আমরা তো অনেকেই পড়াশোনা করতে দেশের বাইরে যাই, তারপরে হচ্ছে আমরা পড়াশোনা করি, অনেকে স্কলারশিপ নিয়ে যাই, অনেকে স্কলারশিপ ছাড়া যাই। গিয়ে আমাদের একটা উদ্দেশ্য থাকে, কিন্তু আমরা একটা উন্নত বিশ্বে সুন্দর একটা জীবনযাপন করব, পরিবারের জন্য ভালো জীবনযাপন করব। এই বিষয় নিয়ে আমাদের আলাপ আলোচনা হবে। তো এই মুহূর্তে আমি আছি মোহাম্মদ নাজমুল হুদা, আমার সাথে আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাজ্জাদুর রাব্বি। আজকের যে এপিসোডটা, এই এপিসোডটাও কোনো না কোনো ভাবে ক্যারিয়ারের সাথে সম্পৃক্ত। কারণ আমরা যখন এডুকেশনের জন্য, হায়ার স্টাডির জন্য দেশের বাইরে যাই, আমাদের একটা ফোকাস থাকে যে আমি আসলে আমার ক্যারিয়ারটা কোথায় সেট আপ করতে চাই। আমি অনেকে হয়তো বা হায়ার স্টাডি করে দেশে ব্যাক করবেন, এই ধরনের মেন্টালিটি থাকে। আবার অনেকেই চিন্তা করেন যে আমি হায়ার স্টাডি করে বাইরে আমার ক্যারিয়ারটা সেট আপ করবো। অনেক স্টুডেন্ট অনেক স্কলারশিপে যাচ্ছে, অনেকে যাদের আর্থিক অবস্থা ভালো তারাও অনেকে স্কলারশিপ ছাড়াও যাচ্ছে। তো এই বিষয়গুলো আসলে অনেক জানার বিষয় রয়েছে। কারণ শুধু যে রানিং স্টুডেন্টরা বাইরে পড়তে যাচ্ছে এমন কিন্তু না। এখন একটা শ্রেণী দেখা যাচ্ছে যারা বাংলাদেশে মোটামুটি অনেকেই আছেন 2-4 বছর কিংবা 5-7 বছর জব সেক্টরে নিজেদের মানে কাজ করার পরে তারা হয়তো ভাবতেছেন যে নিজেদের স্কিলটাকে আরেকটু কিভাবে আপগ্রেড করা যায়। আবার আমাদের দেশে এমন কিছু কিছু জব রয়েছে যেই জবে আসলে বাইরের ডিগ্রির একটা আলাদা ভ্যালু থাকে, এটা আমরা অনেকেই হয়তো বা জানি না, কিন্তু আসলে এই বিষয়টা মানে কিছু কিছু সেক্টরে আসলে অনুধাবন করা যায়। তো সেটাও একটা কারণ হতে পারে। তবে আলটিমেটলি মানুষের ফোকাসটাই এটা থাকে যে তার লাইফস্টাইলটাকে কিভাবে আসলে একটু আপগ্রেড করা যায়। আমি যদি বাইরে গিয়ে এডুকেশন, হায়ার স্টাডিটা কমপ্লিট করার পরে আমি সেখানেই একটা আমার প্রফেশনাল একটা জব অ্যারেঞ্জ করতে পারি, তো আমার সেটার সাথে পার্মানেন্ট রেসিডেন্সের বিষয়টাও আমার চলে আসতেছে। তো আমি পরবর্তীতে আমার ফ্যামিলিকেও সেখানে সেটেল করতে পারছি। তো এই বিষয়গুলোই আর কি আমার মনে হয়। তো আজকে একটু আমরা শুনতে চাই আর কি জাকারিয়া ভাইয়ের কাছে যে আসলে নেদারল্যান্ডে পড়াশোনাটা কিভাবে আমাদের দেশ থেকে যাওয়া যায় এবং সেখানে সুযোগ সুবিধাটা কি, পরবর্তীতে তার ক্যারিয়ার পাথটা আসলে কিরকম হবে। জাকারিয়া, ওয়েলকাম তোমাকে। আমরা তোমার গল্পটা শুনতে চাই। তো একেবারে শুরুতেই তোমার কাছে যেটা আমরা জানতে চাই সেটা হচ্ছে, তুমি এই যে নেদারল্যান্ডে আসলা, এর আগে তো আমি জানি যে তোমার একটা মানে খুব প্রফেশনাল একটা স্টোরি আছে, এবং তার আগে তুমি অনেক জায়গায় দেশ বিদেশ ঘুরছো। তো সবকিছু মিলায় তোমার এই এই স্টোরিটা একটু বলো, যে তুমি আসলে হচ্ছে যে ইউনিভার্সিটির পরে এই বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন জায়গায় গেছো, বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে জয়েন করছো। এই গল্পটা তোমার কাছ থেকে একটু শুনি। যে প্রথমে নাজমুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে আপনাদের এই অনুষ্ঠানে ডাকার জন্য। আসলে আমি নিজে এমন কোনো মনে করি না যে আমার এমন কোনো অ্যাচিভমেন্ট আছে যার জন্য আমি পডকাস্টে বসে আসলে মানুষজনকে লেকচার দিতে পারি বা এরকম।
তো তারপরেও আপনি আমাকে ডাকছেন, ভালো লাগছে এবং আসছি। যদি কোনো আমার কোনো ইনফরমেশন থেকে যদি কারো কোনো উপকার হয় তাহলে ভালো লাগবে। তো আমার স্টোরিটা হচ্ছে ভাই, আপনার সাথে আমার পরিচয় উৎসবে কাজ করার সময় ডেভেলপমেন্ট সেক্টরে। আপনি জানেন যে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এমবিএ করছি। পরে আর কি কর্পোরেট সেক্টরে 1-2 বছর কাজ করছি, তারপরে আর কি ডেভেলপমেন্ট সেক্টরে আসা। তো আমি যে পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম বিবিএ তে, তখন হচ্ছে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ডিবেট অর্গানাইজেশন, সেখানে তাদের সাথে স্টুডেন্ট লাইফ থেকে আর কি যোগাযোগ ছিল আমার। এখানে সেখানে যাতায়াত করতাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বা বিশ্ববিদ্যালয়ে আরো যারা বড় ভাইরা যারা কাজ করতো তাদের সাথে আমার ওঠা বসা ছিল। তো সেই জায়গা থেকে আর কি নেটওয়ার্কিং এর একটা প্রবণতা বা সেরকম একটা স্কিল আমার মধ্যে ছিল, যেটা আমাকে আসলে আরো প্রফেশনাল লাইফে আরো বেশি সহযোগিতা করছে। আরেকটা বিষয় যে সবসময় আসলে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকে আমি আর কি, তখন আমার ইচ্ছা ছিল যে আমি বিদেশে পড়ালেখা করবো। সবসময় আমি বিভিন্ন রকম স্কলারশিপ কি কি আছে সেগুলো নিয়ে ঘাটাঘাটিও করতাম, মানে যে যাদের আসলে ইচ্ছা থাকে যে বিদেশে পড়াশোনা করবে, তো তারা সবসময় এগুলো নিয়ে ঘাটাঘাটি করে, তো আমিও করতাম। তো আমি আসলে অনেক সময় যেগুলো আমার স্টোরিতে যেটা যেটা আমি যখন পাস করিনি বা করছি বা পাস করব, মানে করতে যাচ্ছি বা পাস করার ঠিক আগে, রেজাল্ট হওয়ার আগ মুহূর্তেই আমি যেটা করতাম সেটা হচ্ছে আমার যোগ্যতা না থাকলে আমি অ্যাপ্লাই করতাম। তো যোগ্যতা না থাকলে অ্যাপ্লাই করার জন্য আমার অনেকগুলো সুবিধা হয়েছে, যে আসলে দেখতাম আমি আমার আসলে নিজেকে যাচাই করতাম যে আসলে কিভাবে স্কলারশিপ পাওয়া যায়, যে আমি পাই কিনা, বা আমার সাকসেসের কতটুকু, যোগ্যতা না থাকলে আসলে নেয় কিনা, বা কোন কোন যোগ্যতা না থাকলে আসলে অ্যাকসেপ্টেবিলিটির চান্স বেড়ে যায়, সেগুলো আমি যাচাই করার জন্য অ্যাপ্লাই করতাম। তো যেটা দেখা যাচ্ছে আমি যতদিন না পর্যন্ত আইএলটিএস দেই নাই ততদিন আমি কোনো ভালো স্কলারশিপ পাইনি আর কি। হয়তো দু একটা স্কলারশিপের ইন্টারভিউ দিতে গেছি, সেগুলো নন ইংলিশ স্পিকিং, লাইক ইন্দোনেশিয়ান স্কলারশিপ। আমি একবার ইন্দোনেশিয়া গেছিলাম একটা ফেলোশিপ নিয়ে আর কি, তখন আইএলটিএস লাগে নাই। এটা আসলে ভালো দেশে যাওয়ার জন্য মনে করেন যে ইউএস আমেরিকা ইউরোপে আপনি যেখানে যেতেছেন না কেন আইএলটিএস লাগবে। তো আমি যতদিন আইএলটিএস দেই নাই ততদিন আসলে আমি স্কলারশিপের কোনো ভালো গ্রাউন্ডে আসলে নিজেকে, মানে কোনো ডাকও পাইনি আর কি, সবসময় রিজেকশন আসতো। তো আসলে যখন হচ্ছে কোভিড এর সময় তখন আমি চিন্তা করলাম যে আসলে মানে একটা আইএলটিএস দেওয়া যায়। তখন আমি ওই নাজমুল ভাইয়ের সাথে তখন কাজ করতাম আর কি হোয়াটসঅ্যাপের অফিসে। তো আর কি তখন কোভিড এর সময় কোনো কাজ কাম নিয়ে কেয়ার করো, তখন মনে মনে ভাবলাম যে আইএলটিএস দেই। তো আইএলটিএস দেওয়ার জন্য এখানে একটা ইন্টারেস্টিং স্টোরি। আমি নিজেকে আসলে খুব কনফিডেন্ট মনে করতাম যে আইএলটিএস দিলেই তো আমি হয়তো 7, 7.5 পেয়ে যাবো। তো আমি একটু পাকনামি করে কোনো প্রস্তুতি না নিয়ে আমি আসলে আইএলটিএস এর জন্য টাকা পয়সা দিয়ে একটা পরীক্ষার ডেট আমি ফিক্স করে ফেলি। তখন মনে হইলো যে আমার মনে হয় যে আমি আসলে বিদেশি অর্গানাইজেশনে কাজ করি অনেকদিন যাবত। এর আগে দেশের বাইরে ছিলাম ইন্দোনেশিয়া 1 বছর, তখন আমি অনেক ইন্টারন্যাশনাল লোকজনের সাথে কথাবার্তা ওঠা বসা আমার আছে। তো মনে করতাম যে আসলে দিলেই আসলে হয়ে যাবে। কিন্তু আসলে পরীক্ষা দিতে যে বুঝছি আসলে আইএলটিএস আপনি যতই ভালো ফ্লুয়েন্সি আপনার থাকুক না কেন, আপনি যতই আগে পড়ালেখা করে আসছেন, পরীক্ষার আগে আগে আপনাকে কমপক্ষে 2 থেকে 3 মাস প্র্যাকটিস করতে হবে। যে আপনাকে ওই ফ্লুয়েন্সির মধ্যে যাইতে হবে, যে শব্দগুলো, সে ধরনের প্র্যাকটিস আসলে আপনাকে আসলে ওই টাইম মেনটেনের যে ব্যাপারটা, এই প্র্যাকটিস আপনি না গেলে আপনি যত ভালোই স্পিকিং হোক না কেন, যত ভালোই আপনার রিডিং হোক না কেন, আপনি আসলে পারবেন না। তো যারা যারা এরকম যেরকম ফল আশা করছিল আইএলটিএস এ প্রস্তুতি না নেওয়ার কারণে সেরকম হয়নি এটা। তারপর 6.5 6.5 আমার রেজাল্টটা আসে। তো সেটা দিয়ে আমি অ্যাপ্লিকেশন করা শুরু করি। তো আমি স্কলারশিপ খোঁজার যখন চলতেছিল যে কোভিড এর সময় আর কি, আইএলটিএস দেওয়ার পরে সেই সময় এডিবি জাপানের একটা স্কলারশিপে আপনি অ্যাপ্লাই করি। সেটা হচ্ছে এশিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, ম্যানিলাই। ডেভেলপমেন্ট সেক্টরে যারা কাজ করে বাংলাদেশে অনেক ভালো ভালো যারা ডেভেলপমেন্ট সেক্টরে যারা প্রফেশনাল, তারাও এই এশিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে আসলে ডিগ্রি নিয়ে আসে। তো যেটা হয়েছে আইএলটিএস দেওয়ার কারণে আসলে আমি যখন 2022 সালে আমি অ্যাপ্লাই করি হচ্ছে এশিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে পড়ার জন্য। অ্যাপ্লিকেশন করার পরে ওরা হচ্ছে আমাকে অ্যাওয়ার্ডই করে। আমি আসলে এশিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে পড়ার সুযোগ পাই, কিন্তু ওই সময় কোভিড থাকার কারণে আমাকে ওই ডিগ্রিটা অনলাইনে করতে হয়েছে। আমার যাওয়ার কথা ছিল ম্যানিলায় পড়তে 2022 সালে। তো ওই সময় ওরা আমাকে ম্যানিলায় নেয় নাই, ওইখানে আমাদের কোর্টে যত 60 জন স্টুডেন্ট
মোটামুটি এশিয়ার অনেকগুলো দেশ থেকে অনেকে আসছে পড়তে, আর ম্যাক্সিমাম গুলো হচ্ছে ফিলিপিনের লোকজন। তো ওই 2022 সালে আমি পুরো সময়টা 1 বছর, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, সেটা হচ্ছে আমি চাকরি করছি নাজুল ভাইয়ের সাথে একই অফিসে, প্লাস আমি অনলাইন আসলে ক্লাস করছি প্রতিদিন। তো সেটা রুটিনটা যেটা হয়তো যে ওইখানে যারা পড়াশোনা করছে আমার সাথে, আমার কোহর্টে সবাই আসলে প্রফেশনাল। তো প্রফেশনাল সবাই, যেহেতু প্রফেশনাল প্রোগ্রাম, সবাই চাকরি করে, আবার ডিগ্রি শেষ করতে হবে 1 বছরের টাইট প্রোগ্রাম। তো ওই ক্লাসের সময়টা হয়তো আর কি বিকালবেলা, যে সবাই যেন সকালবেলা চাকরি করে এসে বিকালবেলা আর কি ক্লাস করতে হয়। তো আমি যেটা করতাম, সকালবেলা আর কি সব কাজ শেষ করে বসের সাথে ডিল করে পরে বিকালবেলা যেয়ে ক্লাস ধরতাম আর কি। এইভাবেই চলতো। এর মধ্যে যে আমার আরো একটা ইচ্ছা ছিল যে আমি আসলে ইউরোপে পড়াশোনা করতে যাই, ইউরোপ, আমেরিকা বা ইউকে। তো আসলে ইউকে তো সবসময় প্রতি বছর ট্রাই করতাম সেভেনিং স্কলারশিপে, প্রত্যেক বছর ট্রাই করতাম, প্রত্যেক বছর ফেল হইতাম আর কি। আসলে সেভেনিং স্কলারশিপ অনেক বেশি কম্পিটিটিভ, ওরকম ভালো অ্যাচিভমেন্ট, এরকম ভালো ব্যাকগ্রাউন্ড না থাকলে আসলে ওরা ইয়ার্ড করে না। আপনি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে হয়তো আপনি অ্যাডমিশন লেটার পান, কিন্তু অ্যাডমিশন লেটার সব না, আপনাকে অনেক এসে, তারপরে আপনার লিডারশিপ এক্সপেরিয়েন্স, সেগুলো প্রুভ করতে হয় আসলে থ্রু ইন্টারভিউ এবং থ্রু এসে। তো আমি আসলে একবার শুধু ইন্টারভিউতে গেছিলাম, তো ইন্টারভিউ আমি ক্রস করতে পারিনি। তো তারপরে আমি আরো বিভিন্ন স্কলারশিপ দেখতে থাকি। এরকম ভাবে ইউরোপে এরাসমাস মুন্ডাস কয়েকবার অ্যাপ্লাই করছি, একবার পাই নাই। একবার এসএমবির একটা অনুষ্ঠানে আমি গেছি, তো এখানে ডাচ অ্যাম্বাসেডর আসছিল। তো ওই সময় উনি আমাকে আমি যে স্কলারশিপ নেদারল্যান্ডে ওকেপি, এটার কথা একবার বলছিল, ওইটা মাথায় ছিল। একদিন অফিসে 2023 সালের শুরুর দিকে আর কি, তো নাজুল ভাই আর আমি পাশাপাশি ডেস্কে বসে আছি। তো ওই সময় আর কি ভাইয়ের সাথে প্রতিদিন সকালবেলা কথা হয়তো, বিভিন্ন রকম ইনফরমেশন শেয়ারিং দিয়ে আর কি শুরু করতাম সকালটা আমরা। তো দেখি যে নেদারল্যান্ডের এরাসমাস ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ হাউজিং এন্ড আরবান ডেভেলপমেন্ট স্টাডিজে আর কি অ্যাডমিশন ছাড়ছে আর কি। আর সেই সময় আর কি নতুন চ্যাট জিপিটি আসছে। তো ভাইয়ের সাথে ডিসকাশন করতেছিলাম যে আসলে চ্যাট জিপিটি ইউজ করে স্কলারশিপ খোঁজা যায়, কিভাবে এসে লেখা যায়। তো আর কি কাইন্ড অফ এটাকে বলা হয় যে ট্রাই অ্যান্ড এররের মতো ভাইকে বললাম যে ভাই চলেন একটা অ্যাপ্লিকেশন করি একটা ইউনিভার্সিটিতে। তো ভাইকে অ্যাডমিশনের লিঙ্কটা আর কি দিলাম, ভাইয়ের পাশাপাশি টেবিলে। তো ভাইকে বললাম যে ভাই আপনিও লেখেন আমিও লিখি। তো ইরাসমাস ইউনিভার্সিটির এখানে ডিপার্টমেন্টটা আমি এখন পড়া শেষ করছি অলরেডি আমার ডিগ্রি। তো এরকম সকালবেলা ভাইকে বললাম যে ভাই চলেন অ্যাপ্লাই করি, সকালটা শুরু করি অ্যাপ্লিকেশন দিয়ে। তো আমি অ্যাপ্লাই করতে করতে ভাইকে বললাম যে আসলে একটু টাইম নিয়ে চ্যাট জিপিটি, ওইখানে অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার করতে হয়, যে আসলে আপনি ব্যাকগ্রাউন্ড কি, আপনি কেন আরবান ডেভেলপমেন্ট স্টাডিজ করতে চান, বা আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে আপনি যে কাজ করেন তার সাথে এটার রিলেশনশিপ কতটুকু, আপনি কিভাবে এটা ইউজ করতে পারবেন ভবিষ্যতে। এবং আসলে আর সবচেয়ে বড় যে আইডিয়াটা দিতে হয় ওদেরকে আপনি অ্যাপ্লিকেশনের সময়, সেটা হচ্ছে যে আপনি কি নিয়ে আসলে রিসার্চ করতেছেন, কারণ একটা এমএসসি ডিগ্রি, সো মাস্টার্স বাই রিসার্চ। তো এখানে 6 মাস আপনাকে কাটাইতে হয় আসলে রিসার্চের জন্য। তো আপনি যখন আসলে অ্যাপ্লাই করবেন তখন আপনাকে পুরো একটা থিসিসের প্ল্যান দিতে হয় ওদেরকে। তো ওই সময় আর কি উইথ দ্য হেল্প অফ চ্যাট জিপিটি ভাইয়ের সাথে অনেক ডিসকাশন করে আমি একটা লিখি আর কি, আমার যে আইডিয়া সেটা নিয়ে, থিসিস আইডিয়া নিয়ে আমি অ্যাপ্লিকেশন করি। প্লাস আমার সাথে ছিল আমার আইএলটিএস। এবং অ্যাপ্লিকেশন করার দিন পরে ওরা আমাকে কনফার্মেশন লেটার দিয়ে দেয় যে ইউ আর ফর্মালি অ্যাডমিটেড। এখন এই নেদারল্যান্ডের পড়াশোনার জন্য আপনার যেটা দরকার সেটা হচ্ছে যে ডিফারেন্ট একাডেমিক্যালি নন কন্ডিশনালি অ্যাকসেপ্টেড প্লাস ইওর ফান্ডিং। সো নেদারল্যান্ডে পড়াশোনার জন্য ভাই আপনার ফান্ডিংটা ডিপেন্ড করে যে আপনি সেলফ ফান্ডিংও করতে পারেন, প্লাস আপনি কস্ট ম্যানেজ করতে পারেন থ্রু ট্রাস্টি, থ্রু গভর্নমেন্ট, থ্রু এনিথিং। সো আমি যেটা করেছিলাম যে আসলে আমার এরকম টাকা পয়সা নাই, বা আমি এরকম ব্যাকগ্রাউন্ডে আসিনি, এরকম প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি যেখানে আমি সেলফ ফান্ডিং করতে পারবো। তো এখানে আসলে স্কলারশিপে আমি 2023 সালে আসছি। 23 সালে সেই সময় এই ইনস্টিটিউটে পড়ার জন্য, এরাসমাস ইউনিভার্সিটিতে পড়ার জন্য দুইটা অপশন ছিল, একটা হচ্ছে যে ওকেপি আর একটা ছিল ওয়ার্ল্ড ব্যাংক। তো আমি আসলে দুইটাতে আর কি টিক দিয়ে দিই যে আমি দুইটাতে অ্যাপ্লিকেশন করতে আর কি আগ্রহী।
তো আপনি যখন একাডেমিক্যালি আনকন্ডিশনালি আপনি অ্যাডমিটেড হয়ে যাবেন, তখন ওরা আপনাকে 2-3 মাস পরে ওরা আপনার সাথে যোগাযোগ করবে, যে এরকম লিঙ্ক পাঠিয়ে দিবে যে এই স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য আপনাকে এই লিঙ্কে ক্লিক করে যে ইনফরমেশন দেওয়ার আপনাকে ওইগুলো দিতে হবে। তো আমি আসলে দুইটাই অ্যাপ্লাই করি। আমার যে এই জন্য অ্যাপ্লাই করার জন্য, স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য আপনার যে ইনফরমেশন গুলো দরকার, যে আপনাকে চাকরি করতে হবে ডেভেলপমেন্ট সেক্টরে, প্লাস আপনি যেখানে চাকরি করেন যে তারা আসলে সেখানে আপনার যে বস বা আপনার যে ম্যানেজাররা থাকবে তাদের সিল সিগনেচার, তাদের ইমেইল রিকমেন্ডেশন, এগুলো তো লাগেই। যেগুলো সব দিয়ে আমি দুটাতে অ্যাপ্লাই করি। তো ওয়ার্ল্ড ব্যাংক আমাকে দেয়নি, আমাকে ওকেপি দিছে, যেটা হলো নেদারল্যান্ড গভর্নমেন্টের ফ্ল্যাগশিপ স্কলারশিপ ছিল। তো আমি যেবার আসি ফরচুনেটলি ওইটাই লাস্ট টাইম ছিল। পরে গভর্নমেন্ট আসে, আমি এখানে যখন আসছি তারপরে হচ্ছে এখানে নির্বাচন হয়, আসার পরে ওই স্কলারশিপটা বন্ধ হয়ে যায়। তো আমি খুব লাকি ছিলাম যে ওই বছর ওই লাস্ট স্কলারশিপ ওকে যে লাস্ট ব্যাচ সেটা আমি ছিলাম এবং সেটা আমি পাই। এটা হলো আমার টোটালি স্টোরি। আমি নেদারল্যান্ডে আসি এবং নেদারল্যান্ডে আসার পরে আমি ওইটা, আমার প্রোগ্রামটা ছিল 1 বছর। 1 বছর প্রোগ্রামটা খুবই এনজয়েবল ছিল, কারণ এটা হলো অনেক ডাইভার্স একটা প্রোগ্রাম। ইন টার্মস অফ ডাইভার্স এই কারণে বললাম যে আমার ক্লাসে 120 জন আমরা পড়াশোনা করছি। 120 জনের যে স্টুডেন্ট আসছে, প্রায় 43টা দেশ থেকে আসছে। তো লাতিন আমেরিকা, ইউএসএ, আফ্রিকার অনেকগুলো দেশ, বাংলাদেশ, মিডল ইস্ট, থ্রু দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সব জায়গায় লোকজন আসছে এবং সবাই প্রফেশনাল। তো সেখানে একটা আপনি ক্লাসে বসে আমি যতটা শিখছি তার থেকে বেশি শিখছি হচ্ছে আমার যে কলিগরা ছিল। প্লাস এখানে আসলে যে থিসিস করার যে সময়টা খুবই ইন্টারেস্টিং। আমি আসলে আমার ইনস্টিটিউট থেকে আমাকে কেনিয়া পাঠানো হয়েছিল থিসিস করার জন্য। আমি ফিল্ড আউট করি কেনিয়ায়। তো আফ্রিকা যাইতে পারছি এই থ্রু দ্য প্রোগ্রাম। টোটালি আর কি ভালো লাগছে। 1 বছর প্রোগ্রাম এরাসমাস ইউনিভার্সিটিতে পড়ছি। প্লাস তারপরে নেদারল্যান্ডে আপনি যখন পড়াশোনা শেষ করবেন, আইদার ব্যাচেলর বা মাস্টার্স, পড়াশোনা শেষ করলে আপনাকে হচ্ছে 1 বছর চাকরি করার সুযোগ দেয়। তো আমি আসলে দেশে ফিরতে চাইনি। পড়াশোনা করার পরে মনে হইলো যে আসলে দেশে ফিরে যাওয়ার থেকে 1 বছর আমি চাকরি বাকরি ট্রাই করতে থাকি। তো আমি এখনো ওই 1 বছরের মধ্যেই আছি, আমার এখনো চাকরি হয়নি। আমি স্টিল ট্রাইং। থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাদের সাথে জয়েন করেছেন এবং আপনার জার্নিটা আমরা জানতে পারলাম যে আপনি প্রফেশনাল ক্যারিয়ার থেকে আপনার যে ইচ্ছা ছিল যে ছোটবেলা থেকে যে একটা উচ্চ শিক্ষার একটা প্রচেষ্টা মনের ভিতরে ছিল, এই জায়গাটা থেকে আপনি একটা স্কলারশিপ ম্যানেজ করে নেদারল্যান্ডে আপনার মাস্টার্সটা করলেন। তো আমি একটু যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমাদের দেশ থেকে তো অনেকেই বাইরে পড়তে যায়, সেটা ইউএসএ বলি, এই ইউরোপের একটা দেশে আপনি নেদারল্যান্ডে আছেন। তো নেদারল্যান্ডে আসলে এডুকেশন সিস্টেমটা কেমন? যদি আমি পার্সপেক্টিভ টু বাংলাদেশ বলি, কিংবা আপনি বললেন আপনি ইন্দোনেশিয়াতেও একটা প্রোগ্রাম করেছেন, তো মানে যদি আমরা একটু মানে স্পেসিফিক পয়েন্ট ধরে বলি আর কি, যে আসলে এডুকেশন সিস্টেমটা কেমন। আমরা তো মানে সবকিছুকেই রিসার্চ বেস, নাকি আপনাকে হচ্ছে গিয়া কিছু থিওরিটিক্যাল বিষয়ের উপরও কাজ করতে হবে? খুবই সুন্দর একটা প্রশ্ন ভাই। আসলে এডুকেশন রিলেটেড অনেক সুন্দর একটা প্রশ্ন করছেন। তো আমি যে ইউনিভার্সিটিতে পড়ছি, এরাসমাস ইউনিভার্সিটি, এটা হচ্ছে নেদারল্যান্ডের র্যাঙ্কিং এর সেকেন্ড। 1 নম্বর হচ্ছে উট্রেখট ইউনিভার্সিটি। তো আমার কাছে দেশে পড়াশোনা করে যেটা আমি দেখছি বা আমার যেটা মনে হয়েছে আর কি, যে অনেক বেশি রিসার্চ বেসড। এখানে হচ্ছে সবই নতুন নতুন থিওরি প্লাস প্র্যাকটিস, কি কি আসলে প্র্যাকটিস হয় এবং কি কি পড়াশোনা হয়। ফর এক্সাম্পল, এইখানে যখন আপনি ক্লাস করবেন, ক্লাসে আপনাকে টেক্সট বুক যতটা দেওয়া হয়েছে তার থেকে দেওয়া আর্টিকেল। স্টুডেন্টদেরকে যে প্রফেসররা যেটা সাপ্লাই করে, না টেক্সট বুক, রিসার্চ আর্টিকেল। এবং এইখানে ইউনিভার্সিটির প্রত্যেকটা লাইব্রেরি এত রিচ, আপনি ওইখানে আপনি অনলাইনে সবকিছু রিচ করতে পারবেন এবং লাইব্রেরিতে আর কি রিচ করতে পারবেন। ফর এক্সাম্পল, তাছাড়া আরেকটা বিষয় হলো যে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে নেদারল্যান্ডে, যে এখানে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে লাইব্রেরি থাকে। যেমন আমি যেখানে বসে আছি, আপনার নিজের ল্যাপটপ না থাকলেও কোনো সমস্যা নেই, এখানে ইউনিভার্সিটির লাইব্রেরিতে সব কম্পিউটার দেওয়া থাকে আর কি। আপনি জাস্ট নিজের স্টুডেন্ট আইডি ব্যবহার করে আপনি সকাল থেকে রাত পর্যন্ত চাইলে একটা কম্পিউটারে বসে আপনার সব কাজ করতে পারেন। সেটা হলো নেদারল্যান্ডের প্রত্যেকটা ইউনিভার্সিটির লাইব্রেরির অবস্থা এরকম।
আহ, আপনি আর এখানে এডুকেশন সিস্টেম যেটা হচ্ছে, এরা ডাচ কালচার, ডাচ ল্যাঙ্গুয়েজ অনেক বেশি ব্যবহার করে ডে টু ডে লাইফ, কিন্তু এডুকেশনে এরা হচ্ছে ইউনিভার্সিটিতে এটা হচ্ছে মেইনলি ইংলিশ ব্যবহার করে আর কি। যেগুলো ডাচ রিলেটেড কোর্স আছে, ডাচ কালচার, সেগুলো ডাচ ল্যাঙ্গুয়েজ, সেগুলো কথা ভিন্ন, কিন্তু ইংলিশ স্পিকিং ওয়ার্ল্ডের বাইরে, ফর এক্সাম্পল আপনার লেটস সে ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, এগুলোতে তো ইংলিশ হ্যাঁ, আছেই। যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যাচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর ভর করে, তো তারা যেই সাবজেক্ট গুলো পড়তেছে বা তারা যেই টপিকস গুলো চুজ করতে পারতেছে, কিন্তু লোকাল নেদারল্যান্ডের যে স্টুডেন্টরা আছে তারা কি ওই সাবজেক্ট পড়তে পারে? লোকাল স্টুডেন্ট তারা পড়তে গেলে আসলে ওইসব কোর্সে আইএলটিএস দরকার হবে কিনা, না। কারণ হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, সরি, নেদারল্যান্ডের মধ্যে এরা আসলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এদের ইংলিশ, এবং এখানে সবাই ডাচ বলে, এবং যারা ডাচ তারা ইংলিশ খুবই ফ্লুয়েন্ট বলে। নট লাইক জার্মানি। আমি জার্মানিকে হেও করছি না, কিন্তু আপনি যদি জার্মানিতে যান, আপনি এমন অনেক লোকজন পাবেন যারা ইংলিশ আসলে জানে না। আপনি ফ্রান্সে যান, ওরা আসলে ইংলিশ বলে না, কিন্তু নেদারল্যান্ডে আপনার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, এবং সবাই খুব ভালো মানে খুব সুন্দর ইংলিশ বলে। তো ওদের জন্য আপনার দরকার হয় না। কিন্তু আপনি যদি ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে বা এমনি অনেক ইউরোপিয়ান কান্ট্রি থেকে যারা আসে, তাদের আইএলটিএস দরকার। ফর এক্সাম্পল রোমানিয়া থেকে যারা আসে পড়তে, তাদের হ্যাঁ, আইএলটিএস এটা দরকার। তাহলে আসলে বাংলাদেশের মতোই। ধরেন আমরা বাঙালিরা তো আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলি ইংলিশ, তাই না? তার মানে আমরা যখন ইউনিভার্সিটি লেভেলে যাই, তখন আমরা কিন্তু, কেউ যদি ইঞ্জিনিয়ারিং পড়তে যায়, সে বাংলায় কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়ে না, সে ইংলিশেই ইঞ্জিনিয়ারিংটা পড়ে, কিংবা ডক্টর যারা হচ্ছে তারা ওই বইগুলো ইংলিশেই হচ্ছে। সো সেম এইটা কিন্তু একটা ইন্টারেস্টিং স্ট্যাটিস্টিক্স আছে। ইউকেতে যত মানুষ আছে তার থেকে বেশি ইংলিশ স্পিকিং মানুষ পাকিস্তানে আছে। তো আমাদের ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশ, এই তিনটা দেশেই আসলে কালচার অলমোস্ট সিমিলার। আমরা যার যার মাদার টাং থাকলেও ইউনিভার্সিটিতে কিন্তু আমরা আসলে ইংলিশ মিডিয়ামই পড়ি, এমনকি আমরা কিন্তু মিডিয়াম অফ ইনস্ট্রাকশনও নেই। নেদারল্যান্ডে আসলে যে ইউনিভার্সিটিগুলো আছে, প্রত্যেকটা দেশের তো ইউনিভার্সিটির একটা সিস্টেম আছে। জার্মানির আমরা অনেকেই জানি যে জার্মানির কিছু প্রি রিকুইজিট আছে, তাদের অনেক ফর্ম ফিল আপ করতে হয়। আবার ইউকের এক ধরনের সিস্টেম আছে। আবার আমেরিকা থেকেও যদি মাস্টার্স করতে চায়, সে আসলে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে খুব বেশি একটা লাভ হয় না যদি তার প্রফেসর না থাকে। তো এইরকম নেদারল্যান্ডের আসলে অ্যাপ্লিকেশন কালচারটা কি, মানে নেদারল্যান্ডে কেউ যদি ভর্তি হতে চায়, তাহলে তাকে কিভাবে তুমি গাইড করবা যে এইভাবে করলে আপনি নেদারল্যান্ডে 8টা-10টা ইউনিভার্সিটি চুজ করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন? আচ্ছা, থ্যাংক ইউ ভাই, এটাও খুব ভালো প্রশ্ন এবং সময় উপযোগী প্রশ্ন। আসলে আপনি কোন সাবজেক্টে পড়বেন, কোন ইউনিভার্সিটিতে পড়বেন। সো ইউরোপের এক এক দেশের ইউনিভার্সিটি গুলোতে অ্যাডমিশন এক এক রকম। নেদারল্যান্ডের অ্যাপ্লিকেশন সিস্টেম ডিসেন্ট্রালাইজ, বুঝছেন? তার মানে ডিসেন্ট্রালাইজ বলতে আমি এটা বোঝাচ্ছি, এটা ইউকের মতোই, যে আপনি যে ইউনিভার্সিটিতে পড়তে চান, সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে যে তাদের ব্যাচেলর এবং মাস্টার্স এর কি কি প্রোগ্রাম আছে সেগুলো খুঁজে বের করে খুবই ইজি। এদের ইউনিভার্সিটির ওয়েবসাইট গুলো খুবই রিচ। তো আপনি যে সাবজেক্টে পড়তে চান, সেই সাবজেক্টের ওয়েবসাইটে যে খুবই সিম্পল অ্যাপ্লিকেশন বাটনে অ্যাপ্লাই করে যে সমস্ত তথ্য দেওয়া দরকার, যে সমস্ত ডকুমেন্ট আপলোড দেওয়া দরকার, সেগুলো দিয়ে আর কি অ্যাপ্লিকেশন করলে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যায়। আনলাইক ইউএসএ তে আপনাকে আগে প্রফেসরের সাথে ইমেল করতে হয়, তারপর প্রফেসরের সাথে আগে ফার্স্ট রাউন্ড অফ এটা ইন্টারভিউ হয়, মানে ইনফর্মাল একটা ইন্টারভিউ হয়, তারপর প্রফেসর রেকমেন্ড করে যে তুমি এই লিঙ্কে অ্যাপ্লাই করো, তারপর অ্যাপ্লাই করতে হয়। নেদারল্যান্ডে কোনো প্রফেসরের সাথে আর কি যোগাযোগ করার দরকার নেই, জাস্ট তাকে রিকোয়ারমেন্ট গুলো লাইক আইএলটিএস, ব্যাচেলরের বা মাস্টার্স এর সার্টিফিকেট, সেগুলো আপলোড করে আর কি অ্যাপ্লিকেশন করলেই নর্মালি যোগ্যতা থাকলে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার সম্ভাবনা 100%। কিন্তু এখানে ওই অ্যাপ্লিকেশন করার সময় কোনো টাকা লাগে না, কোনো অ্যাপ্লিকেশন ফি নাই। সুতরাং এই যে রিজেক্ট হয়ে গেলে, যে থাকে না কানাডায় অ্যাপ্লাই করতে গেলে, মাস্টার্স অ্যাপ্লাই করতে গেলে তাকে হচ্ছে টাকা দিতে হয়, আমেরিকায় অনেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে গেলে টাকা দিতে হয়। যদি আমি অ্যাকসেপ্টেড না হই, তাহলে অ্যাপ্লিকেশনের সময় আমি যে টাকাটা দিব সে টাকাটা আসলে চলে গেল, ব্যাপারটা এরকম। নেদারল্যান্ডে ওই ভয় নাই, অ্যাপ্লিকেশনের সময় কোনো টাকা নেই। আর নেদারল্যান্ডে অ্যাপ্লিকেশন মাস্টার্স বা ব্যাচেলরে অ্যাপ্লিকেশন করলে
যদি ঠিকঠাক পেপারস থাকে তাহলে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ এইখানে টিউশন ফি অনেক বেশি হাই। নেদারল্যান্ডে দেশে পড়াশোনা করতে গেলে সেলফ ফান্ডিং এ নন ইউরোপিয়ান স্টুডেন্টদের জন্য অনেক বেশি হাই, যার কারণে এখানে অ্যাপ্লিকেশন সংখ্যা খুবই কম। যার কারণে আর কি অ্যাপ্লিকেশন সংখ্যা কম হওয়ার কারণে এরা আসলে স্টুডেন্ট হার্ন করতে চায়। প্রত্যেকটা ইউনিভার্সিটির মানে অ্যাডমিন অফিসে যাদের কাজই হলো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে, মানে আমাদের মতো এশিয়ান কান্ট্রি থেকে আর কি স্টুডেন্ট আর কি বেছে বেছে নিয়ে আসে আর কি। এটা কি মাইন্ড সেটআপটা এরকম যে আমি ওইখানে গিয়ে পড়ালেখা করে আমার ক্যারিয়ারটা আমার লাইফটা ওইখানে সেট করব, এই ধরনের কিছু? যদি সেটাই হয়, আসলে সেখানে ইমিগ্রেশন এর সিস্টেমটা কি, যে আমি পড়ালেখা করলে আমি কিছু কিছু দেশ তো আছে যে হ্যাঁ পড়ালেখা করলে হয়তো একটা সার্টেন টাইম পরে যে এতদিন সে যদি থাকে কিংবা একটা টেম্পোরারি ওয়ার্ক পারমিট পায়, সেটা দিয়ে কাজ করতে করতে একটা মানে জার্মানি বা আমি ইউকের কথা যদি বলি, এই ধরনের কিছু সিস্টেম থাকে। আসলে নেদারল্যান্ডে এই সিস্টেমটা কি? আর ইমিগ্রেন্ট হলে সেই ক্ষেত্রে আপনি কি লং টাইম যান, এই বিষয়গুলো যদি একটু আমাদেরকে জানাতেন। থ্যাংক ইউ ভাই। নেদারল্যান্ড খুব ইন্টারেস্টিং একটা দেশ, সেটা যেটা প্রথম বলে রাখি, বিশেষ করে ইমিগ্রেশন। দেশটা ইউরোপের অন্যান্য অনেক দেশের তুলনায় ওয়েস্টার্ন ইউরোপ তো সবচেয়ে বেশি ডেভেলপড, তার মধ্যে আবার নেদারল্যান্ড খুবই ছোট একটা জায়গা, আবার খুবই হাইলি ডেভেলপড, এবং এখানে যে স্যালারি ইনকাম সেটা ইউরোপের অন্যান্য দেশ থেকে আরো অনেক বেশি, জার্মানি থেকে বেশি। তো যেটা হয়, অনেক ইউরোপিয়ান ইউনিয়নের যত সদস্য রাষ্ট্র আছে তাদের অনেক জনগণ এখানে এসে বসবাস করে, কারণ এখানে ইনকাম হাই। তো আমাদের মতো যারা এশিয়া থেকে বা সাউথ আমেরিকা থেকে বা নন ইউরোপিয়ান কান্ট্রি থেকে, যারা আফ্রিকা থেকে যারা পড়াশোনা করতে আসে, তাদের অনেকেই ইচ্ছা থাকে যে আমরা এখানে পড়াশোনা করে এখানেই সেটেল হবো। তো এইটা আগে অনেক সহজ ছিল। এখানে এটাকে বলে যে ইমিগ্রেশন এন্ড ন্যাচারালাইজেশন, যে আপনি বিদেশ থেকে আসছেন যে ফরেনার, এইখানে এসে পড়াশোনা করে এখানে কালচার, এখানে ল্যাঙ্গুয়েজ, এইখানে সোসাইটির সাথে আপনি ন্যাচারালাইজ হয়ে যাবেন, তার মানে আপনি আস্তে ধীরে তাদের সাথে মিশে যাবেন। তো সেরকম একটা প্রসেস, সেরকম একটা ইমিগ্রেশন ন্যাচারালাইজেশন একটা মিনিস্ট্রি আছে এদের, যেটাকে বলে আইএনডি নেদারল্যান্ডে। তো নেদারল্যান্ডে পড়াশোনা করতে আসলে যে আপনাকে ফিরে যাইতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, তবে কিছু রুলস, কিছু রেগুলেশন, কিছু প্রসেস আছে এদের সাথে ন্যাচারালাইজ হবে। কারণ এদের দেশে যে ধরনের যে পরিমাণ ম্যান পাওয়ার দরকার প্রতি বছর, সেই পরিমাণ জনসংখ্যা এদের নাই। তার মানে তাদের কি বিদেশ থেকে যারা পড়াশোনা করতে আসে, যারা হাইলি ট্যালেন্টেড, তাদের জন্য একটা ব্যবস্থা আছে ন্যাচারালাইজ হওয়ার। এবং এর জন্য তাদেরকে হাই স্কিল মাইগ্রেন্ট নামে একটা পলিসি আছে, হাইলি স্কিলড মাইগ্রেন্ট। তো পড়াশোনা করতে আসার পরে নর্মালি আমি একটু আগে যেটা বলতেছিলাম আমার প্রথম প্রশ্নের স্পিচে, আমার স্টোরি যখন বলতেছিলাম, ওদের একটা 1 বছরের চাকরি খোঁজার একটা উইন্ডো আছে, যেটাকে বলা হচ্ছে সার্চ ইয়ার ভিসা। এটা আসলে ইউকে তেও আছে, জার্মানিতেও আছে, এক এক দেশের এক রকম টাইম ফ্রেম। যেমন জার্মানিতে আপনার 18 মাস, ইউকে তে 12 মাস, নেদারল্যান্ডেও 12 মাস। অন্যান্য দেশে চেঞ্জ হইতে পারে, আমি জানি না, আমার আগের ইনফরমেশন থেকে আমি কথা বলতেছি। তো নেদারল্যান্ডে এটা হলো 12 মাস। আমি এখন যেটার মধ্যে আছি আর কি, আমি গত বছর সেপ্টেম্বরে আর কি গ্রাজুয়েশন শেষ করে আমি আজকে অক্টোবরে অ্যাপ্লাই করছি। আমার ঠিক 12 মাস সময় দিছে, যে এই 12 মাস সময়ের মধ্যে তুমি যদি একটা হাইলি স্কিল চাকরি খুঁজে বের করতে পারো, এবং সেই কোম্পানি যদি পরবর্তী বছরে তোমাকে স্পন্সর হিসেবে স্পন্সর করে, তাহলে তুমি থাকতে পারবে। এটা হচ্ছে যে আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল যা ক্যারিয়ারিং থাকতে চাই নেদারল্যান্ডে, তাহলে আমার জন্য সেই প্রসেসটা ফলো করতে হবে। তো এর মধ্যে আরো অনেক বাড়ির অনেক প্রসেস আছে, যেমন আপনি এখানে লোকাল কাউকে বিয়ে করলে সেটা একটা হইতে পারে, আপনি স্পাউস হিসেবে কনভার্ট করতে পারবেন। তারপরে হচ্ছে আপনি এখানে ওই যেটা বললাম যে হাইলি স্কিল মাইগ্রেন্ট, কোনো কোম্পানিতে আপনি চাকরি পাইলেন, এবং সেই কোম্পানি যদি আপনি মনে করে যে আপনাকে তারা রাখবে ফার্দার, তখন তাদেরকে আর কি মিনিস্ট্রিতে অ্যাপ্লিকেশন করতে হয়, কি নিজে অ্যাপ্লাই করা যায় না। এটা একটা বিষয়। সম্প্রতি একটা জিনিস চালু করছে যে লো স্কিল মাইগ্রেন্ট, এবং সেখানে স্পন্সর দরকার হয় আসলে। তো এদের এমন কিছু ফিল্ড আছে যে ফিল্ড গুলোতে আসলে লোকজন নাই, এজন্য ওরা সেরকম লোকজন খুঁজতেছে, এবং কোম্পানি হলো তাদেরকে আর কি স্পন্সর করবে।
কিন্তু ক্রাইটেরিয়া আছে যেগুলোর কারণে কোম্পানিগুলো স্পন্সর করতে চায় না বা তাদের জন্য কঠিন হয়ে যায়। সেই ক্রাইটেরিয়া গুলো কি? তার মধ্যে একটা আছে ইনকাম রিকোয়ারমেন্ট। একটা কোম্পানি আপনাকে চাইলো আর আপনাকে স্পন্সর করে দিল যে কোনো রকম নামমাত্র স্যালারি দিয়ে, সেটা আসলে সম্ভব না। আপনাকে একটা মিনিমাম একটা স্যালারি দিতে হবে। যদি আপনি 30 বছরের কম হন তাহলে আপনাকে মিনিমাম স্যালারি দিতে হবে 2950 ইউরো সামথিং, মানে লেটস সে 3000 ইউরো। এর মিনিমাম স্যালারি দিলে তারা আপনাকে স্পন্সর করতে পারবে না, কারণ গভর্নমেন্ট এখান থেকে ট্যাক্স পায়। আর আপনি যদি +30 হন তাহলে আপনার জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যারাউন্ড 5000 ইউরো। সো আপনাকে যে কোনো চাকরি সিকিউর করলে হবে না, আপনাকে এমন চাকরি সিকিউর করতে হবে যদি আপনি +30 হন, যে আপনার স্যালারি যদি হয় 5000 ইউরো, তখনই সেই ইনকাম রিকোয়ারমেন্ট ফুলফিল হইলে ওই কোম্পানিগুলো আইএনডিতে আপনার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। এবং নর্মালি যেটা হয়, কোম্পানিগুলো হচ্ছে 1 বছরের কন্ট্রাক্ট দেয় এবং 1 বছরের ভিসা হয়, পরবর্তী বছর তাদেরকে আবার অ্যাপ্লাই করতে হয়। এবং কোনো কোম্পানি যদি সে আপনাকে একবারে 5 বছরের কন্ট্রাক্ট দিয়ে দিবেন, সেটা ডিপেন্ডস অন দ্য কোম্পানি। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কোম্পানিগুলো এটা করে না, কারণ ওই যে ট্যাক্সের প্রতি বছর চেঞ্জ হয়, রেট চেঞ্জ হয়, সেগুলোর জন্য আবার কমপ্লায়েন্স করতে হয়। তো যার কারণে এরকম হয়। তো 4 বছরের কেউ যদি মনে করে যে আমি 4 বছরের কন্ট্রাক্ট একবারে নিব, 4 বছরের রেসিডেন্স পারমিট একসাথে নিব মানে একটা স্পন্সরের মাধ্যমে, সেটা হচ্ছে আপনার পিএইচডি হলো তার জন্য সবচেয়ে ভালো ওয়ে। নেদারল্যান্ডের পিএইচডি গুলো ম্যাক্সিমাম ফান্ডেড, এইখানে পিএইচডি আপনাকে আজ স্টুডেন্টশিপ কাউন্ট করে না, আজ প্রফেশনাল চাকরির এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট করে। এবং স্যালারি হলো পিএইচডি মিনিমাম স্যালারি এখানে নেদারল্যান্ডে হচ্ছে 2900 ইউরো এরকম। তো যার কারণে এরকম প্রসেস ফলো করে থাকতে হয় আর কি। আপনার যদি কোনো কমপ্লিমেন্টারি কোশ্চেন থাকে। না, এইটা তো আমি বুঝতে পারছি, আপনি তো হচ্ছে টেম্পোরারি কেউ যদি মানে ইমিগ্রেন্ট হয়ে থাকে, কিন্তু সেখানে পার্মানেন্ট রেসিডেন্সির কি কোনো ওয়ে আছে কিনা, যে গভর্নমেন্ট থেকে এসে আমাকে মানে পার্মানেন্ট করবে বা এই ধরনের কোনো অপশন? এইখানে টেম্পোরারি তো বললাম যে আপনি পড়াশোনা শেষ করলেন, চাকরিতে গেলেন, স্পন্সর পাইলেন, কিন্তু আসলে লং টার্মে কি পরিমাণ সময় একটা সিটিজেনশিপ পাবে বা কার্ড পাবে পার্মানেন্ট রেসিডেন্সি, এখানে ওই সিস্টেমও আছে। এবং ইউরোপের অন্যান্য দেশ থেকে এখানে এই জিনিসটা অনেক লিকুইডেটিভ, কারণ যেহেতু স্যালারি বেশি, লোকজন থাকতে চায়। তো নেদারল্যান্ডে আসলে আপনি 5 বছর থাকার পরে আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং যে সময়টা আপনি অ্যাপ্লিকেশন করতেছেন সেই সময়ে আপনার একটা চাকরি থাকতে হবে। আপনি বেকার থাকলে আপনাকে পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। আচ্ছা, পিআর এর জন্য অ্যাপ্লিকেশন আরেকটা রিকোয়ারমেন্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আপনাকে B1 ডাচ জানতে হবে, B1। আর সিটিজেনশিপ যেটা পাসপোর্টের যে ব্যাপারটা, সেটা মনে হয় এখন 6.5 বছর আর কি। পিআর এর জন্য যখন পিআর অ্যাপ্লাই করলেন, পিআর এর কার্ড পাওয়ার পরে আপনি ঠিক তার 1 থেকে 1.5 বছরের মধ্যে আপনার যদি ল্যাঙ্গুয়েজ স্কিল ভালো হয়, ল্যাঙ্গুয়েজের জন্য মনে হয় C2, সরি পাসপোর্টের জন্য আপনার ল্যাঙ্গুয়েজ রাখতে হবে ডাচ C2 না B2 সরি B2, C1 C2 তে যাওয়া লাগে না, B2 হইলে আর কি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করা যায়। তো সেম আপনার পাসপোর্টের জন্য যখন অ্যাপ্লাই করবেন তখন আপনার কি থাকতে হবে, চাকরি থাকতে হবে, ওটা এরকম। রুলস রেগুলেশন আসলে ইউরোপে আমার মনে হয় সবগুলোই কিছুটা সিমিলার। আর এই ল্যাঙ্গুয়েজের যেটা বললেন, মানে B2 পর্যন্ত জানা থাকা লাগবে। এখন একটা স্টুডেন্ট এখানে গিয়ে 2 বছর 4 বছর পড়ালেখা করার পরে চাকরি করতে গিয়েও তো ওই দেশের ল্যাঙ্গুয়েজ অনেকটাই রপ্ত হয়ে যায়। এখানে একটা টুইস্ট আছে, আমি বলি ভাই। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, আপনি ইউনিভার্সিটিতে যখন পড়তে আসবেন তখন আপনার দরকার হবে IELTS, কিন্তু জব মার্কেটে এমন একটা অবস্থা যে আপনি ডাচ না জানলে আপনার জন্য এখানে চাকরি পাওয়া খুবই মুশকিল। যেটা হলো আমি ফেস করতেছি, যে মনে করেন যে এখানে ইউনিভার্সিটি এডুকেশন হয় ইংলিশে। ইংলিশ হওয়ার আরেকটা কারণ হলো এরা হলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে অ্যাটাক করার জন্য এই কাজটা করে। কিন্তু এই দেশের জব মার্কেটে আপনার ডাচ ইজ এ মাস্ট স্কিল টু হ্যাভ। এটা ডাচ কেউ যদি দেশ থেকে শিখেছে তার জন্য খুবই ভালো। নাহলে আপনি এইখানে এসে যখন একবার সার্ভাইভ করতে যাবেন, সার্ভাইভ করতে হলে আপনাকে বিভিন্ন রকম ওয়ার্ক জব করা লাগবে। আপনাকে তো এখানে হচ্ছে মানে রুম ভাড়া করে থাকতে হবে, খাইতে হবে, সেটার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, বাইরে সময় দিতে হবে। তো এই সমস্ত করে আবার আপনি
ল্যাঙ্গুয়েজ শেখার জন্য যে টাইমটা বের করবেন, ডাচ কিন্তু খুবই হাইলি ডিফিকাল্ট একটা ল্যাঙ্গুয়েজ। আমি আসলে বিভিন্ন দেশে গেছি, বিভিন্ন জায়গায় ঘুরছি। মোটামুটি মানে আমার এই বয়সে আমি আসলে অনেক অনেক ওই যে যারা ট্রাভেল ব্লগার ওদের মতো অত ঘুরি নাই, কিন্তু ওই ছোটখাটো সময় সুযোগ ফাঁক চাকরি বাকরির থ্রু দিয়ে অনেক দেশে আর কি ঘুরছি আর কি। তো ঘোরার কারণে যেটা হয়েছে যে আমি দেখছি যে ডাচ ল্যাঙ্গুয়েজ এটা ওয়ান অফ দ্য ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আর কি। আপনাকে প্রচুর ইফোর্ট দিতে হয়, কারণ এরা যেভাবে ওই যে ফ্রেঞ্চের মতো খানিকটা, যে খুবই উদ্ভট উচ্চারণ, মানে আমাদের জন্য বাঙালিদের জন্য খুবই উদ্ভট উচ্চারণ, কারণ যেটা আসলে আপনার যেভাবে লেখা থাকে উচ্চারণটা ওইভাবে না, একটা ফ্রেঞ্চের মতোই। তো এটা খুবই আর কি একটু মানে মাথায় রেখে আর কি এদেশে মুভ করাটাই আসলে উচিত। না, এটা তো ভাই একটা মানে আমার কাছে মনে হয় খুবই লজিক্যাল যে আপনি একটা দেশের সিটিজেন হবেন, সেই দেশের ল্যাঙ্গুয়েজ আপনি জানবেন না, আপনি ওই ল্যাঙ্গুয়েজে কনভারসেশন করতে পারবেন না, আপনাকে তারা সিটিজেনশিপ কেন দিবে? এটা আমার কাছে খুবই লজিক্যাল মনে হয়। কিন্তু এটা একটা মাস্ট রিকোয়ারমেন্ট আমার কাছে মনে হয়। আমি অন্যান্য দেশেও মানে যতটুকু জানি সব জায়গাতেই সেম মানে প্রসিডিউর। থ্যাংক ইউ ভেরি মাচ। ওভার টু ইউ নাজমুল ভাই। থ্যাংক ইউ জাকারিয়া। আমরা তো অনেক সুন্দর সুন্দর আলাপ করলাম। আমার ধারণা আমাদের যারা দর্শক শ্রোতা আছেন তারাও হচ্ছে যে তোমার এই যে বিভিন্ন ধরনের জার্নি এখান থেকে ইন্সপিরেশন নিবে, এবং আসলে হচ্ছে যে প্রত্যেকেরই জার্নি তো কোনো থেমে থাকার জার্নি না। আমরা হচ্ছে যে একটা দরজা বন্ধ হয় অন্য দরজা ওপেন হয়, তো তুমি সেটা হচ্ছে যে বিভিন্ন দরজা ট্রাই করছো এবং সেগুলো আনলক হয়েছে, হয়তো সবগুলো হয়নি, কিন্তু এই যে যে লেগে থাকার যে বিষয়টা, এই জিনিসটাই কয়জন করে, ওইটাই কিন্তু হচ্ছে যে মানুষের একটা ক্যারিয়ারে কিন্তু একটা বড় পর্যায়ে চলে যায়। তো ওই জায়গাটাতে আমার ধারণা আমাদের আজকে দর্শক শ্রোতারা অনেক মোটিভেশন পাবে। এবং নেদারল্যান্ড যেহেতু তুমি বললা যে অ্যাপ্লিকেশন প্রসিডিওর আসলে খুব বেশি কঠিন কিছু না, ভাষাটা একটু ব্যারিয়ার হতে পারে, তো কেউ যদি ওই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে ভাষাটা নিয়ে আসতে ব্যারিয়ার পারে। যখন আপনি চাকরি খুঁজবেন তখন, ভাষার ব্যারিয়ারটা যখন চাকরি খুঁজবেন তখন, কিন্তু এর আগে শুধু আইএলটিএস হতে হবে। ও আরেকটা বিষয় ভাই আমি বলতে চাইছিলাম যে যারা আপকামিং নেদারল্যান্ডে আসতে চায় তাদের জন্য যে স্কলারশিপের যে ব্যাপারগুলো, সেটা হচ্ছে যে নেদারল্যান্ডের গভর্নমেন্টের যে ফ্ল্যাগশিপ যে স্কলারশিপটা ছিল বাংলাদেশিদের জন্য, মূলত বাংলাদেশিদের জন্য ওকেপি, যেটা আসলে পাওয়া একটু মানে খানিকটা সহজ, পুরোটা সহজ ব্যাপারটা এরকম না, হলো খানিকটা ইজি, যে আপনি মিনিমাম কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারলে দিয়ে দিত। সেই জিনিসটা আসলে এখানকার রাইট উইংস গভর্নমেন্ট আসার কারণে সেই জিনিসটা ফান্ডিংটা বন্ধ হয়ে গেছে। তাহলে এখন প্রশ্ন হলো যে আর কি কি অপশন আছে যারা আসলে স্কলারশিপ নিয়ে আসতে চায়। স্কলারশিপ নিয়ে আসার জন্য এখন কেউ যদি, যারা আসলে ট্যালেন্টেড, যারা আসলে ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করে, আমি মনে করি যে আমাদের এই কথাবার্তা বলতেছে হয়তো ডেভেলপমেন্ট সেক্টরের লোকজন হয়তো দু একজন দেখবে আর কি, হয়তো বাইরের লোকজন হয়তো দেখবে না। তো ডেভেলপমেন্ট সেক্টরের লোকজনের জন্য এখন যে জিনিসটা সবচেয়ে বেশি যেটা ওপেন আছে নেদারল্যান্ডের জন্য আর কি, সেটা হচ্ছে থ্রু ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংকের একটা ওয়ার্ল্ড ব্যাংক জাপানের একটা স্কলারশিপ আছে, যেটা হচ্ছে নেদারল্যান্ডের অনেক ইনস্টিটিউটের জন্য আর কি, স্পেসিফিক কিছু ডিপার্টমেন্টের জন্য দেয়। তার মধ্যে হলো আমি যে ডিপার্টমেন্টে পড়ছি যে ইনস্টিটিউট ফর হাউজিং এন্ড আরবান ডেভেলপমেন্ট স্টাডিজ, আরেকটা আছে ইন্টারন্যাশনাল সোশ্যাল সায়েন্সের একটা আছে আইএসএস ইন দ্য হেগ, সেটা একটা আছে। আরো কিছু ইউনিভার্সিটির লিস্ট ওয়ার্ল্ড ব্যাংক ওয়েবসাইটে আছে। তো ওই ওয়ার্ল্ড ব্যাংকের ওয়েবসাইটের ওই স্কলারশিপটা হলো ডেভেলপমেন্ট সেক্টরের লোকজনের জন্য খুবই লিক্রেটিভ এবং অনেক টাকা পয়সা দেয়, যেটা হলো আপনি বাংলাদেশে হয়তো দেখা যায় যে 6 মাস চাকরি 3 মাস চাকরি করলে যে স্যালারি পাবেন ওরা 1 মাসে দেখা যায় সেরকম টাকাই দেয় এখানে। গভর্নমেন্টের পক্ষ থেকে এরকম ফ্ল্যাগশিপ কোনো গভর্নমেন্ট স্কলারশিপ নাই। কিছু কিছু ইউনিভার্সিটির কিছু ফ্যাকাল্টির দু একটা স্কলারশিপ আছে, যেগুলো নাম্বার অফ স্কলারশিপ ইজ ভেরি লিমিটেড। তার মধ্যে একটা আছে গ্রোনিঙ্গেন ইউনিভার্সিটি একটা আছে, ওইখানে একটা ডিপার্টমেন্টে আছে ফুল ফান্ডিং স্কলারশিপ আছে, কিন্তু ভেরি লিমিটেড নাম্বার। আরেকটা আছে আইএইচই ডেলফ। একটা ইন্টারেস্টিং ভাই, আমি আবার অ্যাপ্লাই করছিলাম আইএইচই ডেলফ পড়ার জন্য আর কি, যেহেতু আমি ওয়াটার স্যানিটেশনে চাকরি করতাম। তো আমার একটা ইচ্ছা ছিল যে আমি আইএইচই ডেলফ থেকে একটা ডিগ্রি নিব, তো সেখানে অ্যাপ্লিকেশন করি। কিন্তু এখানে আসলে বাংলাদেশিদের জন্য স্কলারশিপের ফান্ডিংটা খুবই খুবই ন্যারো। কেউ যদি
বাংলাদেশের গভর্নমেন্টে চাকরি করে, বাংলাদেশ গভর্নমেন্টের সাথে চাকরি করে, এবং আইআইটি ডিএল থেকে তার যদি একটা আনকন্ডিশনাল অফার লেটার থাকে মাস্টার্সে, তার জন্য একটা স্কলারশিপের ব্যবস্থা আছে। সেটা হচ্ছে ওয়ার্ল্ড মিটিওরোলজিক্যাল অর্গানাইজেশনের একটা ফান্ডিং আছে, যেটা হলো বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের থ্রু দিয়ে আর কি অ্যাপ্লাই করতে হয়। সো এই হলো মানে ফুল ফান্ডিং স্কলারশিপের সুযোগ মোটামুটি এখন পর্যন্ত আর কি। তাছাড়া গভর্নমেন্ট, নেদারল্যান্ড গভর্নমেন্টের থেকে ওইরকম ফ্ল্যাগশিপ কোনো গভর্নমেন্ট স্কলারশিপ সবার জন্য নাই। আর কেউ যদি অন্য কোনো প্রাইভেট ডোনার, প্রাইভেট ট্রাস্টি ডোনার থেকে কেউ যদি সিকিউর করতে পারে, দ্যাটস ইওর পার্সোনাল অ্যাচিভমেন্ট। না, এখানে ওই রোটারি ক্লাবের হচ্ছে ওয়াটার স্যানিটেশনের স্কলারশিপ আছে, তারা 2-3টা ইনস্টিটিউশনে ফুল ফান্ডেড স্কলারশিপ দেয়। এরকম হয়তো হচ্ছে কিছু প্রাইভেটলি ফান্ডেড অনেক অর্গানাইজেশনে খুঁজলে পাওয়া যাবে। তো ওইটাই হচ্ছে যে যেটা বলতে চাচ্ছিলাম, যে কেউ যদি হচ্ছে যে পড়াশোনার পরে ফিরে আসতে চায়, সেটা তো তার ব্যক্তিগত ইচ্ছা। নেদারল্যান্ড পড়াশোনার জন্য খুবই ভালো, খুবই নামকরা ইনস্টিটিউশন আছে। আর যদি কেউ থাকার উদ্দেশ্য নিয়ে আসে, তার জন্য ওইটাই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কনসিডার করে আসতে হবে, এটাই হচ্ছে যে টেক অ্যাওয়ে। বাট অ্যাপ্লিকেশন প্রসিডিউর খুবই সহজ, এটাই হচ্ছে যে আমরা বুঝতে পারলাম আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ জাকারিয়া ভাই, নাইস টু মিট ইউ। সামনে ইনশাআল্লাহ কথা হবে অন্য কোনো টপিক নিয়ে, হয়তো বা কোনোদিন। তো আমাদের যারা দর্শক শ্রোতা আছেন, আশা করি আমাদের এই আলোচনাটা খুবই ভালো লাগলো আপনাদের কাছে। আমার মনে হয় যে অনেকেই এখান থেকে অনুপ্রাণিত হবেন এবং দেশের বাইরে পড়াশোনা করতে যাওয়া এবং সেখানে ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা করার বিষয়ে আগ্রহী থাকবেন। তো এরকমই নিত্য নতুন বিভিন্ন ধরনের ক্যারিয়ার অপশন আপনাদের সাথে আমরা হাজির করতেই থাকবো। ততক্ষণ পর্যন্ত, আগামী সপ্তাহের এপিসোড আসা পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলে যেসব এপিসোড এখনো দেখেননি বা শোনেননি, দেখে ফেলবেন, শুনে ফেলবেন, আর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনারা আর কোন কোন ক্যারিয়ার নিয়ে আমাদের সাথে এপিসোড দেখতে চান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হুদা। আমি সাজাদুর রাব্বি। আজকে বিদায় নেওয়ার আগে একটি স্পেশাল বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। যেহেতু আমরা এডুকেশন নিয়ে কথা বলা শুরু করেছি, আগামী 25তম পর্বে আমরা স্কলারশিপ নিয়ে আরেকটি এপিসোড করব ইনশাআল্লাহ। ততদিন ভালো থাকবেন। আগামী পর্বগুলোতে নতুন নতুন ক্যারিয়ার নিয়ে কথা বলবো, আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।